শুভ নববর্ষ। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কৃষকদের হাতে কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী, প্রথম দফায় পাচ্ছেন 22,065 জন। ক্রুড তেলের সংকটে একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম বন্ধ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বছর 1433। সব ভয়কে উপেক্ষা করে এবার ছায়ানটের বর্ষবরণের মূল ভাবনা চিত্ত জেথা ভয়শূন্য, উচ্চ জেথা শির। সম্মিলিত কণ্ঠে জাগো আলোক লগনে গানের পরিবেশনা দিয়ে বাংলার নতুন বছরকে বরণ করে নিল ঐতিহ্যবাহী সংগঠনটি। রমনার বটবৃক্ষের ছায়াতলে প্রভাতের প্রথম আলোর সাথে নতুন বছরকে স্বাগত জানালো ছায়ানট। শিল্পীদের গানের সুরে এবারের অনুষ্ঠান সেজে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই ও লোকগান দিয়ে। দেশপ্রেম, মানবপ্রেম আর প্রকৃতি প্রেমের গানে মুগ্ধতা ছড়িয়ে পড়ে রমনা জুড়ে। আজ অন্ধকারের বন্ধ দুয়ার কইলা কইলা যাক, আলো পহেলা বৈশাখ রে, পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ। সার্বজনীন এই আনন্দ উৎসবে সামিল সব শ্রেণী পেশার মানুষ, গেয়ে ওঠেন সমবেত কণ্ঠে। আমাদের ঐতিহ্য এবং শেকড়ের টানেই বারবার ফিরে আসা, ছুটে আসা। প্রতি বছর বাবা মার সাথে আসতে চাই। বাংলাদেশিরা, বাঙালিরা সবসময় মনে এই সময়টা, এই দিনটা লালন করে থাকি যে আমরা নতুন বছর মঙ্গল নিয়ে, আনন্দ নিয়ে, আমরা সামনের শুভ কামনা নিয়ে আমরা এই সময়টাকে পালন করব। সবার পথ যখন মিলে যায় রমনা বটমূলে, নতুন বছরে জরা, জীর্ণতা আর গ্লানি ভুলে ধরণী সেজে উঠবে নতুন রূপে। ভীতিহীন সমতার সমাজ গড়ার প্রত্যয় ছিল সমবেতদের মধ্যে। বাংলাদেশটা যেন প্রকৃতপক্ষে গণতান্ত্রিক হয়, আমরা যেন সবার মানবাধিকার রক্ষা করি। এই দেশটা মুসলমানের, এই দেশটা হিন্দুর, এই দেশটা খ্রিস্টানের, এই দেশটা বৌদ্ধের, এই দেশটা অন্য যদি কোনো ধর্ম থাকে তাদেরও। ছায়ানটের সভাপতি সংস্কৃতি কথনে নির্ভয়ে গান গাইবার আহ্বান জানান। কাছে অভয় বাণী শুনতে চাই, আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি। এখন আমরা একটা ক্রান্তিকাল পেরিয়ে এমন একটা শ্বাস নেবার একটা পরিস্থিতিতে এসেছি, প্রত্যেকে মানুষ আজকে বোঝাই যায় যে তাদের বাঁধ ভেঙে গেছে। তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে আসতে পেরেছেন। পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন সংস্কৃতির ধারক ও বাহক। এই ঐতিহ্য যেন কালের স্রোতে হারিয়ে না যায়, এমন চাওয়াই সবার। সংস্কৃতি বিরোধী সব অপশক্তি আর বাধা বিপত্তিকে তুচ্ছ করে বরাবরের মতো সুরের মূর্ছনায় জেগে উঠেছে রমনা বটমূল। ছায়ানটের এই প্রভাতী আয়োজন কেবল নতুন বছরকে বরণ করে নেয়াই নয়, বরং গানে গানে ধ্বনিত হচ্ছে মানবতার জয়গান। পেছনের সব জীর্ণতাকে দূরে ঠেলে নতুন বছরে বাঙালির যে পথচলা শুরু হলো তা অব্যাহত থাকবে আজীবন। 1433 বঙ্গাব্দ বরণের এই বর্ণিল আয়োজন থেকে লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে পুরনোকে পেছনে ফেলে নতুন আশায় বাংলা নববর্ষ 1433 বরণ করেছেন সর্বস্তরের মানুষ। বর্ষবরণের এই আয়োজনের অন্যতম অনুষঙ্গ চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রা। গণতন্ত্র পুনরুত্থানের বার্তা দিয়ে যেখানে সব ধর্ম, শ্রেণী ও অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বদলেছে শুধু নাম, বৈশাখী শোভাযাত্রা নাম হলেও এটি এখনো সব অশুভ শক্তিকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সর্বসাধারণের অংশগ্রহণে মানুষের মঙ্গল কামনার যাত্রা। 1433 বঙ্গাব্দের সূচনার দিনে গণতন্ত্র পুনরুত্থানের বার্তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ থেকে সকাল 9টার কিছু সময় পর শুরু হয় এ বৈশাখী শোভাযাত্রা। বাদ্যের তালে তালে আর রঙিন মোটিভের পাশাপাশি অনেকের হাতে হাতে শোভা পায় লাল সবুজের পতাকা। প্লেকার্ডে উঠে আসে পরিবেশ, আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক বিভিন্ন ইস্যু। মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন করে যে আনন্দ
শোভাযাত্রা হয়েছে, এটাও খুবই ভালো হয়েছে। এটা নিয়ে হয়তো বা আশা করছি আর কোনো বিতর্ক হবে না। সবাই সবার প্রতি একটু সহনশীল হই, সবাই একটু সবাইকে ভালোবাসি, ঘৃণাটা ভুলে যাই। সকলে মিলে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলে একটি সুন্দর বাসযোগ্য বাংলাদেশ তৈরি করি, এটাই আমার চাওয়া। এবারে শোভাযাত্রায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। শোভাযাত্রার শুরুর দিকে ছিল অশ্বারোহী, তারপর পর্যায়ক্রমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের পতাকা হাতে শিক্ষার্থী, রোভার স্কাউট, প্রক্টোরিয়াল টিম, সর্বশেষে শোভাযাত্রার প্রধান ব্যানার, সেই সঙ্গে সর্বস্তরের মানুষের ঢল। নতুন বছরেতে বেশি কিছু চাওয়া নেই, কিন্তু আশা করি সবাই যাতে সুস্থ থাকি। আগে যেরকম মা বাবার সাথে ছোটবেলায় বের হতাম, এখনো ঠিক সেরকম সকালবেলা মা বাবার সাথে বের হয়েছি। খুবই আনন্দ লাগে এই শোভাযাত্রা সবার সাথে মিলিত হতে পেরে। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান, তাদের অনুভূতি, তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা ভক্তি এই আলপনার মাধ্যমে ফুটে ওঠে। সবার জীবনে আনন্দ এবং সুখ বয়ে আনুক, সবার মনের ইচ্ছা পূরণ হোক, নতুন বছর সবার ভালো কাটুক। চারুকলা অনুষদের ৩ নম্বর গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নেয় শোভাযাত্রাটি। সেখান থেকে রাজু ভাস্কর্য ও টিএসসির প্রাঙ্গণ ডান পাশে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে গিয়ে আবার চারুকলা অনুষদে এসে সকাল 10টার দিকে শেষ হয়। বৈশাখে শুধু প্রকৃতিই জাগে না, জাগে মানব হৃদয়ও। তাই তো রোদের এই দাবদাহকে পিছু হাঁটিয়ে সব শঙ্কা দূর করে নতুন বছরের এই যাত্রায় সকলের চাওয়া নতুন বাংলাদেশ গড়ে উঠুক মানবিকভাবে। নববর্ষের বৈশাখী শোভাযাত্রা থেকে স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। পয়লা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই। বৈশাখ আর বাঙালি যেন মিলে মিশে একাকার। তাই এদিন নানা আয়োজনে বর্ষবরণ করেছে সারা দেশ। পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামে চলছে নানা আয়োজন। সকালে সার্কিট হাউস থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়া শহরের ডিসি হল চত্বরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভালো লাগছে, নতুন বছরের প্রত্যাশা হচ্ছে যেন বছরটা খুবই ভালো কাটুক, অবশ্যই ভালো কিছু হোক, সকলের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক। সকলকে শুভ নববর্ষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রাটি চারুকলা চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বর্ষবরণ করেছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খুলনা নগরীর সার্কিট হাউস মাঠে উদুচি আয়োজন করে বর্ষবরণ সঙ্গীত। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। বছর আর কি তেমন কোনো বাধ্যবাধকতা না থাকায় সবাই বের হয়েছে। এটা আমরা সবাই আসলে প্রাণের সাথে লালন করি। ভোরে উদীচী শিল্পী গোষ্ঠী ও বরিশাল নাটকের আয়োজনে নগরীর বিয়াম স্কুল মাঠে নতুন বছরকে স্বাগত জানাতে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর নববর্ষ উপলক্ষে বরিশাল বিয়াম স্কুল মাঠে চলছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা। বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেলা 11টায় বের হয় বৈশাখী শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এর আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে মিরপুর ডিওএইচ ফিটনেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে নানা উৎসব আয়োজন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। তথ্য প্রযুক্তির উৎকর্ষ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার দাপটে হাল খাতার জৌলুস কমলেও পুরান ঢাকার ব্যবসায়ীরা এখনও ধরে রেখেছেন সেই ঐতিহ্য। এবারের পহেলা বৈশাখ ঘিরে প্রায় 6,000 কোটি টাকার বাণিজ্য হবার কথা বলছেন অর্থনীতিবিদরা। এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা 1 থেকে 1,500 কোটি টাকার বাণিজ্যের আশা করছেন। লাল কাপড়ে বাধাই করা খাতাটি দেখলে মনে আসবে বাকির খাতা শূন্য থাক পংক্তির কথা। বিনিময়ের আস্থা ও বিশ্বাসের প্রতীক লাল কাপড়ে বাধাই করা এই খাতাটির আরেক নাম হালখাতা। তবে হালখাতার অর্থ শুধু মলাট আটা পৃষ্ঠা নয়, বরং এর সঙ্গে আরও বেশি জড়িয়ে আছে দীর্ঘদিনের ঐতিহ্যের ইতিহাস। সেখানে দেনা শোধ এবং নতুন খাতায় হিসেব তোলা উপলক্ষে দেনাদারকে নিমন্ত্রণ জানানোর রেওয়াজ আছে। ডিজিটাল যুগের প্রভাবে লাল মলাটের সেই সাবেকি আভিজাত্য এখন অনেকটাই ম্লান, যেন কোনো মতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নিরন্তর লড়াই। পরিবর্তিত সমাজ ব্যবস্থায় বাকিতে বিক্রিও কমে গেছে অনেক। আবার বেশিরভাগ ব্যবসায়ী এখন বাংলা মাসের হিসাব রাখেন না। এছাড়াও খাতার বদলে চালু হয়েছে ডিজিটাল মাধ্যম। বৈশাখের প্রথম দিনে যদি ট্যাক্স দিতে হয়, তাহলে যাদের বকেয়া ছিল, বাকির খাতা ছিল আমাদের দেশে কিন্তু ক্রেডিট কার্ডের একটা অল্টারনেটিভ ছিল,
ক্রেডিট কার্ডের বদলে, সেটা হচ্ছে বাকি। আমি যদি বৈশাখের 1 তারিখে টাকাটা উদ্ধার করতে পারি তাহলে আমার ট্যাক্সের ডিফল্ট হয় না। সুতরাং তারা ওই হালখাতার ডিসকাউন্ট দিতে, আজকে যা দেও আমি নিয়ে নেবো আর বাকি শূন্য করে দেবো। এটাই ছিল আরেকটা উৎসবের অংশ এবং সেইভাবে হালখাতা দিবসটা আসছে। এবার রমজানের ঈদের কিছুদিন পরই বর্ষবরণের আয়োজন, তারপরও পহেলা বৈশাখের কেনাকাটা কিংবা উৎসবের আয়োজনের যেন কমতি নেই। বৈশাখী পণ্যের পোশাক যেগুলো বলে, দেশীয় খাবার যাকে বলে, দেশীয় কারুপণ্য যেগুলো, এগুলো প্রচুর বিক্রি হচ্ছে এবং তাতে আমরা মনে করি আমাদের অর্থনীতিতে এখন যদি আপনি এভাবে খেয়াল করেন প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার চেয়েও বেশি আমাদের লেনদেন হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। ব্যাংকাররাও নববর্ষ উদযাপন ঘিরে ব্যবস্থা করেছেন বিশেষ ঋণের স্কিম। এই জন্য আমাদের এরকম ছোট ছোট প্রোডাক্টও আছে, যারা এই যে সিজনাল জায়গাতে আমরা বলি যে পূবালী উৎসব নামে একটা প্রোডাক্টই আছে সব উৎসবের আগে, তার মানে তখন দেখা যায় যে উৎসব প্রোডাক্ট অনেক গ্রো করে গেছে, 4-5 হাজার কোটি টাকা হয়ে গেছে। উৎসব উপলক্ষ ঘিরে বাঙালির আনন্দ আয়োজনের সাথে বেড়েছে নানা আইটেমের ব্যবসায়িক দিক। নতুন বছরকে বরণ করতে দেশ জুড়ে চলছে নানান আয়োজন, আর ব্যবসায়ীদের কাছে দিনটির অন্যতম প্রধান আয়োজন হালখাতা। হালখাতা মূলত পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসাব খোলার একটি ঐতিহ্যবাহী প্রক্রিয়া। দোকানে ক্রেতা, শুভানুধ্যায়ী ও পরিচিত জনদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টিমুখের মাধ্যমে পুরনো দেনাপানোর হিসাব চুকিয়ে নতুন বছরের লেনদেন শুরুর পালা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। পয়লা বৈশাখ উপলক্ষে নওগাঁয় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। রানীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুর রফ। বৈশাখকে ঘিরেই দেশব্যাপী চলে নানা বর্ণের আয়োজন। তার ধারাবাহিকতা নওগাঁতেও সকালে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার পর এখন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একদিকে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। যে লাঠি খেলাটি একসময় চোখে পড়তো গ্রামের বিভিন্ন আচার অনুষ্ঠানে অনেক বেশি বেশি আয়োজন হতো, কিন্তু মাঝখানে বিভিন্ন পৃষ্ঠপোষকতার অভাবে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া লাঠি খেলাটি হারিয়ে যেতে বসেছিল। কিন্তু এই পহেলা বৈশাখকে ঘিরে এটার যে সৌন্দর্য, এটার যে অনুভূতি, সে সম্পর্কে বর্তমান প্রজন্ম জানবে এবং আগামী প্রজন্মরা লাঠি খেলা সম্পর্কে জানবে। এইরকম আয়োজনের যেন বেশি বেশি করা হয়, তাহলেই বাংলার যে হারিয়ে যাওয়া কৃষ্টি কালচারগুলো সেগুলো আস্তে আস্তে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের কাছে নতুন করে ফিরে আসবে। শুধু বৈশাখী নয়, বছরের যেসব বিভিন্ন যে আয়োজন চলে সেসব আয়োজনে যেন গ্রাম বাংলার এইসব হারিয়ে যাওয়া যে ঐতিহ্য আছে এগুলো যেন তুলে ধরা হয়। এছাড়া কিন্তু আজকে পয়লা বৈশাখ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যেমন মুক্তমঞ্চে রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পীরা গান পরিবেশন করছে, নৃত্য পরিবেশন করছে এবং এখানে লোকজ মেলার আয়োজন করা হয়েছে। এবং এমন ধারাবাহিকতা এবং আয়োজনগুলো বছরের মাঝে মধ্যে এবং বছরের বিভিন্ন সময়ে যেন আয়োজন করা হয়, তাহলে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম যারা রয়েছে তারা গ্রাম বাংলা যে হারিয়ে যাওয়া কৃষ্টিকালচার সে সম্পর্কে জানতে পারবে। তো নওগাঁ থেকে এই ছিল পহেলা বৈশাখ নিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সে বাণী আবারও প্রতিধ্বনিত হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কণ্ঠে। নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করে তিনি জানান, বর্তমান সরকারের লক্ষ্য কৃষককে আত্মনির্ভরশীল ও সচ্ছল হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যে আগামী 5 বছরে দেশের 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে কৃষক কার্ড। নির্বাচনী ইশতেহারে থাকা প্রতিশ্রুতি পূরণে ক্ষমতা গ্রহণের পর থেকেই কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত কৃষক সমাজের সরাসরি ক্ষমতায়নের লক্ষ্যে মঙ্গলবার পহেলা বৈশাখে উদ্বোধন করেন কৃষক কার্ডের প্রি পাইলট প্রকল্প। এ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম মাঠে 15 জনের হাতে কৃষক কার্ড এবং গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে দেশের 11টি জেলায় 26,065 জন ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে দেয়া হচ্ছে এই সুবিধা। যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে, তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে। অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, কৃষক ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। বিএনপি সরকার যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে ততবারই মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করেছে বলেও জানান তারেক রহমান। আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। কৃষি পণ্যের সঙ্গে সম্পর্কিত কলকারখানা প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
এই সরকার জনগণের সরকার। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেজন্যই আমরা বলে থাকি, করব কাজ গর্ব দেশ। সবার আগে কে? সবার আগে কে? সবার আগে বাংলাদেশ। কৃষক কার্ড বিতরণ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন। নূর আলম, দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। অপরিশোধিত তেল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। রবিবার বিকেলে শেষ পরিশোধন কার্যক্রম চলেছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তারা জানান, ইরান যুদ্ধের কারণে ক্রুড তেল আমদানি কমে যাওয়ায় ইস্টার্ন রিফাইনারির অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে, তবে অন্য কার্যক্রম চলছে। এপ্রিলের শেষ দিকে অপরিশোধিত তেলের পরবর্তী চালান দেশে আসলে আবারও শুরু হবে পরিশোধন কার্যক্রম। দৈনিক গড়ে 4,500 টন ক্রুড তেল পরিশোধন করে থাকে প্রতিষ্ঠানটি। 4 মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুদ 2,000 টনের নিচে নেমে আসে। এর আগে দেশে সবশেষ ক্রুড তেলের চালান এসেছিল 18 ফেব্রুয়ারি। খাগড়াছড়িতে মারমাদের মাহা সাংগ্রাই জলকেলি উৎসবের মধ্য দিয়ে নতুন বর্ষকে বরণ করে নিলেন মারমা সম্প্রদায়ের মানুষজন। মারমা ভাষায় সাংগ্রাই অর্থ বর্ষবরণ বা পুরাতন বছরকে বিদায় জানানো। জলকেলি বা রিংলংপোয়ে হলো সাংগ্রাইয়ের চূড়ান্ত ও প্রধান আকর্ষণ, যা মৈত্রী ও পবিত্রতার প্রতীক। এই উৎসবে তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে মণ্ডপে পানি খেলায় মেতে ওঠে। একে অপরের উপর পানি ছিটিয়ে তারা পুরনো বছরের গ্লানি ও অশুভ শক্তিকে দূর করেন। মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করতে বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় মঙ্গলবার মধ্যরাত থেকে আগামী 58 দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। গভীর সাগর থেকে দেশের বৃহৎ মৎস্য বন্দর পটুয়াখালীর মহিপুর ও আলিপুরের পোতাশ্রয়ে খাপড়াডাঙ্গা নদীতে ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার। এখন চলছে জেলেদের বাড়ি ফেরার প্রস্তুতি। ভোলায় সোমবার রাতের মধ্যেই অধিকাংশ মাছ ধরার ট্রলার দৌলত খানের পাতারখাল, চর ফ্যাশনের শামরাজ, নুরাবাদ, মনপুরার রামনেওয়াজ ও হাজিরহাট সহ বিভিন্ন ঘাটে এসেছে। অধিকাংশ জেলেরা তাদের জালসহ অন্যান্য সরঞ্জাম গোছানোর কাজ করছেন। তবে সঠিক সময়ে যেন সরকারি বরাদ্দের চাল পেতে পারেন সে দাবি জানিয়েছেন জেলেরা। রাজধানীর 28 নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হলো বাংলা নববর্ষ 1433। বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। উৎসব মুখর এই শোভাযাত্রার আয়োজন করে রক্তিম সংঘ। সকাল থেকেই নানা বয়সী মানুষ রঙিন সাজে যোগ দেন এই আনন্দযাত্রায়। ঢাকঢোলের তালে তালে এগিয়ে চলে শোভাযাত্রা, আর চারপাশ ভরে ওঠে উৎসবের আমেজে। আয়োজকরা জানান, এর মাধ্যমে সামাজিক সম্প্রীতি, সাংস্কৃতিক চর্চা এবং পারস্পরিক সৌহার্দ্য আরও জোরদার হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। 14 দিনের যুদ্ধবিরতির মধ্যেই আবারও সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র ও ইরান। এ ব্যাপারে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। গত শনিবার ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। এদিকে রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদ বৈঠকের পর থেকে মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তার আদান প্রদান করছে পাকিস্তান। নিউ ইয়র্ক টাইমস বলছে, ইসলামাবাদে শান্তি আলোচনায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম 5 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র 20 বছরের জন্য কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছিল। নিউ ইয়র্ক টাইমস জানায়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতাদেশের মেয়াদ কতদিন হবে
তা নিয়ে দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। তবে শান্তি চুক্তিতে পৌঁছানোর একটি পথ তৈরি হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। এমন পরিস্থিতিতেই সোমবার থেকে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ শুরু হয়েছে। অভিযান সফল করতে যুক্তরাষ্ট্রের 15টির বেশি যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যের উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে। তবে শিপিং ডেটায় দেখা গেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দেয়া অবরোধ উপেক্ষা করেই নিষেধাজ্ঞায় থাকা চীনের একটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হয়েছে। তাই অবরোধের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। এবারে জানিয়ে দিব খেলার খবর। ইউফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে লিভারপুলের মাঠে আতিথ্য নেবে ফ্রান্সের ক্লাব পিএসজি। আরেক খেলায় স্বদেশি ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদকে স্বাগত জানাবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। দুটি ম্যাচই শুরু হবে রাত 1টায়। ঘরোয়া মৌসুমটা ভীষণ বাজে কাটছে লিভারপুলের। শেষে একটি শিরোপা লড়াই এখনো টিকে আছে তারা, সেটা চ্যাম্পিয়ন্স লিগ। যদিও সেখানেও দলটি আছে খাদের কিনারায়। ঘুরে দাঁড়াতে হলে লিখতে হবে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প। আর এজন্য অ্যানফিল্ডে নতুন কোনো মিরাকেলে আশা করছেন কোচ আর্নে স্লট। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে পিএসজির মাঠে 2-0 গোলে হারে লিভারপুল, যাদের লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা শেষ হয়ে গেছে অনেক আগে। সেমির টিকিট কাটতে হলে অলরেডসে ঘরের মাঠে জয়ের ব্যবধান হতে হবে 3-0 গোলের। লিভারপুলের আঙ্গিনা অ্যানফিল্ডের আবহ যে কোনো প্রতিপক্ষের জন্যই খুব চ্যালেঞ্জিং। অতীতে এর প্রমাণ বহুবার পেয়েছে ফ্রান্সের ক্লাব পিএসজি। জোড়া গোল ব্যবধানে এগিয়ে থাকা ফরাসি ক্লাবটি জিতলে বা ড্র করলে তো বটেই, 1 গোলে ব্যবধানে হারলেও শেষ 4-এ উঠবে তারা। সবশেষ মৌসুমে শেষ 16তে দু দলের দেখায় টাই ব্রেকে জিতে পরের রাউন্ডে উঠে প্যারিসিয়ানরা। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনারও অগ্নি পরীক্ষার ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতেই স্প্যানিশ পরাশক্তিকে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে শুধু জিতলেই চলবে না, মেলাতে হবে গোলের হিসাবও। গত সপ্তাহে ঘরের মাঠে স্বদেশি প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 2-0 গোলে হেরেছে কাতালান ক্লাবটি। ইয়ামান লেভানদের তাই বড় কিছু করার উপলক্ষ বলা যায়। অন্যদিকে দিয়েগো সিমিওনে অ্যাটলেটিকোর ভয় ধারাবাহিকতার অভাব। বার্সাকে নু ক্যাম্পে হারিয়ে আসার পর লা লিগা দলটি হেরেছে সেভিয়ার কাছে। এর আগে ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরে দুবারের দেখায় দুবারই বার্সাকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করেছে তারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার। রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। কৃষকদের হাতে কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী, প্রথম দফায় পাচ্ছেন 22,065 জন। ক্রুড তেলের সংকট, একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম বন্ধ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6টা 40 মিনিটে। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।